নির্বাচন আমরা বলতে পারি কি শুরু হয়ে গেল, কারণ হচ্ছে যে আমরা দেখছি প্রবাসীদের ভোট দেওয়ার কথা আজকে থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখলাম যে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি তার দল যদি ক্ষমতায় আসে তাহলে সেখানে বস্তিবাসীর জন্য কি করবে, বাইরেও শহরের কিছু উন্নয়ন পরিকল্পনা তিনি শেয়ার করছিলেন। তখন আমরা এমন সমালোচনা শুনেছি তিনি এটা বলতে পারেন না। এর অর্থ হচ্ছে যে নির্বাচনে যে প্রতিশ্রুতি, যে ইশতেহার, সেটা এখনও স্পষ্টভাবে সামনে আসেনি। তার মানে প্রবাসী ভোটাররা ইশতেহারটা পাওয়ার আগেই তাদেরকে ভোট দিতে হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রবাসীদের কাছে ব্যালট আগে গেছে এবং আপনি জানেন যে পোস্টাল ভোট যারা দিচ্ছেন তারা ওই ব্যালট দেখে অনেকটা চিন্তিত হয়েছেন, কেননা তাতে ধানের শীষকে ফোল্ডের নিচে দেখা গেছে। এটি একটি গলদ, কেননা আমাদের এই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছে এবং এটি খুব ভালো উদ্যোগ, কিন্তু এই প্রক্রিয়াগত গলদের কারণে এটি নিয়ে বিতর্ক হয়েছে। এবং ইশতেহার না দেখে, প্রতিশ্রুতির অফিসিয়াল ভার্সন না দেখে ভোট দিতে যাওয়াটা আমার কাছে অত্যন্ত অগণতান্ত্রিক একটি প্রক্রিয়া মনে হচ্ছে। কেননা আমরা রাজনৈতিক দলগুলোকে বলছি জবাবদিহিমূলক আচরণ করবে, তারা এমন প্রতিশ্রুতি দিবে যেটা তারা বাস্তবায়ন করবে। যদিও অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো না। অতীতের ইশতেহারগুলো যদি আপনি আজকে আমরা এই অনুষ্ঠানের সামনে রাখতাম, আমরা দেখতে পেতাম পরবর্তীতে সরকারগুলো 10 টাকা চাল থেকে শুরু করে সব নিজেদের আয়ের, নিজেদের সম্পদের হিসাব দেওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু। গতকাল আমার মনে হয় যে তারেক রহমান করাইলে যে কথাগুলো বলেছেন ওইটা ঠিক নির্বাচনী প্রতিশ্রুতি না, ওইটা অনেক। কিন্তু আমি বলছি যে অনলাইন সমালোচনা আপনি দেখেছেন যে বিরোধী পক্ষ জামাতের কেউ কেউ এটা নিয়ে সমালোচনা করছেন। উল্লেখ করে রাখি এখানে যে আমরা অনেকদিন হলেই শুনে আসছি নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচনের মাঠে যে আমরা বিজয়ী হলে ইসলাম কায়েম করব, সেগুলো আমরা শুনে এসেছি। দেখুন, এই প্রতিশ্রুতির তো এখন ফুলঝুরি বইছে, সেটি শুধু গতকালকে না, গত প্রায় 2 মাস ধরেই চলছে বা তারও আগে থেকে। প্রথম কথা যে করাইলে সম্প্রতি আগুন লেগেছিল এবং সেখানে অনেকে কিন্তু মানবেতর জীবনযাপন করছেন, তারা মেকশিফট ঘর বানিয়ে থাকছেন। সেটি দেখে তারেক রহমান হয়তো বলেছেন, এটি একটি জেনারেলাইজড কথা যে আমরা বস্তিবাসীদের জীবনমান উন্নত করতে চাই, এখানে অ্যাপার্টমেন্ট করতে চাই এবং তারা যেন স্বল্প মূল্যে সেগুলো নিতে পারেন। কিন্তু জামাতের যে পলিসি ডিসকাশনটা কালকে হয়েছে সেইটা অনেকটা নির্বাচনী ইশতেহারের মতো, কেননা সেখানে স্বাস্থ্য খাতে তাদের বরাদ্দ কত হবে 8%-এর কথা বলেছেন, তারা আপনার বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলেছেন, এরকম অনেক কিছু যেগুলো ভোটারদেরকে ভোট প্রদানে প্রভাবিত করে, এইটি তারা করেছেন। এবং গত প্রায় অনেক মাস ধরে তারা কিন্তু একটি ইসলামপন্থী ধর্মভিত্তিক রাজনীতির বয়ান প্রচার করেছেন। এবং আমরা বারবার বলছিলাম যে আপনি যখন নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন তখন দেখুন ধর্মকে কতটুকু ব্যবহার করবেন, কতটুকু করবেন না, অপপ্রয়োগের পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে মানুষজন বেশ অশিক্ষিত এবং তারা ধর্মপ্রাণ, অতএব তার কাছে যখন আপনি বেহেশতের টিকিট বিক্রি করেন অথবা তার কাছে যখন সৎ লোকের শাসনের বয়ান বিক্রি করেন, তখন কিন্তু এটা নির্বাচনী প্রচারণায় সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করে। আমার ধারণা এটা একটা দাগ টানতে হবে যে আমরা ধর্মকে কতটা রাজনীতির মাঠে আনবো, নির্বাচনের মাঠে আনবো। এবং এই প্রতিশ্রুতি যখন, এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে নির্বাচনী আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ক্যাম্পেইন করা কিন্তু যায় না, সেটা নির্বাচনী আইনের সরাসরি লঙ্ঘন। একদমই যায় না। এখন এটি একটি বিতর্কের বিষয়, কারণ এখানে আপনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দিয়েছেন এবং সেখানে ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতিটি করেন। প্রতিবেশী ভারতেও আমরা দেখতে পাই বিজেপি কিন্তু উত্থান ঘটেছে একটি হিন্দু সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসাবে। এখন নির্বাচনের এই মোটা দাগ আপনাকে টানতেই হবে যে কতটুকু ধর্মের দিকে যাবে, কতটুকু রাজনীতির দিকে যাবে। এখন আমি কয়েকটা জোটের আচরণের কথা বলি। ধরেন একটি জোট শরিয়া আইনের কথা বলছেন, যদিও গত সপ্তাহে তাদের বক্তব্য ছিল আমরা এখনই শরিয়া আইন বাস্তবায়ন করতে যাচ্ছি না, কিন্তু তাদের জোটের অনেক সঙ্গী কিন্তু শরিয়া আইনের কথা বলেই জোটে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা ওইটি প্রচার করছেন। কাজেই ভোটারদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে যে এই নির্বাচনে তারা কাকে ভোট দিচ্ছেন, বিনিময়ে তারা কি পাবেন, এবং বাংলাদেশ রাষ্ট্রের যে সংস্কারের স্বপ্ন আমরা দেখছি সেটি কার হাতে নিশ্চিতভাবে রয়েছে। আমরা যে জবাবদিহিমূলক শাসনের কথা বলি, কিছুটা দুর্নীতি কম হবে এমন শাসনের স্বপ্ন দেখি, অথবা ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা চলে যাবে না,
দল সরকার পার্লামেন্ট এক ব্যক্তির হাতে থাকবে না, এই জাতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের যথেষ্টভাবে চিন্তা করার আছে, যেটি আমরা গণভোটের ভেতর দিয়ে অনেকটা অর্জন করতে পারবো।